আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে কথা বলবো। অনেকদিন আওয়ামী লীগ নিয়ে কথা হয় না। আওয়ামী লীগ এখন কি করছে, কিভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিভাবে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অস্থির ও ক্রান্তিকাল চলছে। দীর্ঘ দেড় দশকের শাসনের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে এক বিশাল পরিবর্তন। এই পট পরিবর্তনের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। ইতিমধ্যে দেড় বছর পেরিয়ে গেছে। আজও যদি কেউ প্রশ্ন করেন যে আওয়ামী লীগ কি তবে শেষ হয়ে গেল, না। এই দেড় বছরে বাংলাদেশের মাটি ও মানুষের কাছে আজ থেকে দেড় বছর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেষ সময়েও যে মানুষ যে মাটি বলতো যে আওয়ামী লীগ তুমি চলে যাও, আওয়ামী লীগ তুমি ক্ষমতা থেকে চলে যাও, তুমি আর পারছো না, সেই মাটি সেই মানুষ এখন বলছে আওয়ামী লীগ ফিরে আসো, আওয়ামী লীগ ফিরে আসো। অবস্থাটা কিন্তু এমন, যার কারণে আওয়ামী লীগ কি শেষ, এর উত্তরটি হলো আসলে না। দলটির অভ্যন্তরে এখনো বইছে পুরনো সেই স্রোত। আমরা আজ বুঝবার চেষ্টা করব যে কিভাবে আওয়ামী লীগ নেতৃত্ব এখনো থাকছে শেখ পরিবারের হাতে এবং কিভাবে শেখ পরিবারের হাত ধরেই দলটি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ পরিবারের প্রভাব এখনো কমেনি। দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, রাজনৈতিক বার্তা দেওয়া এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এখনো শেখ পরিবারের সদস্যরাই প্রধান ভূমিকা রাখছেন। তৃণমূল পর্যায়ে দলের অধিকাংশ নেতাই এখনো পুরনো নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন। বর্তমানে আওয়ামী লীগের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন দলের সভাপতি শেখ হাসিনা। দলীয় সূত্রগুলো বলছে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম একেবারে নিষিদ্ধ। তবে গত জাতীয় নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এই নেতাকর্মীদের সক্রিয় করতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা সরাসরি ভূমিকাও রাখছেন। ভারত থেকে বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের দেশে ফিরে গিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি অনেকেই ইতিমধ্যে দেশে ফিরেছেন, আবার কেউ কেউ ফেরার চেষ্টায় রয়েছেন। বর্তমানে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে মত প্রকাশ করেছেন। শুধু তাই নয়, অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন তিনি। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে দিল্লিতে সরাসরি বৈঠকেও করছেন তিনি। গত 23শে জানুয়ারি প্রথমবারের মতো নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনানো হয়। যদিও এটা আওয়ামী লীগের ব্যানারে আয়োজনটা ছিল না, তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। কোনো ভিডিও কনফারেন্স বা অনলাইন কলেও তাকে দেখা যায়নি। তবে তার কণ্ঠস্বরই এখন দলের কর্মীদের জন্য বড় নির্দেশনা। দেখা না যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে ভিডিওতেও যদি তাকে দেখা যায়, ভিডিওটাও নিরাপত্তা থ্রেটের কারণ হতে পারে। ভিডিওটাও বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা যায় যে এই ভিডিওটা কোথায়, কোন স্থান থেকে একদম সেই স্থান পর্যন্ত ট্র্যাক করা যায়। এই জন্যই হয়তো শেখ হাসিনাকে এখনো পর্যন্ত সরাসরি কোথাও ভিডিওতেও দেখা যাচ্ছে না। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের অন্তত 3 জন দায়িত্বশীল নেতা দাবি করেছেন যে শেখ হাসিনা নিয়মিত অনলাইন মিটিং করছেন। তিনি একটি বিশেষ কৌশল অবলম্বন করেছেন। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা হয়েছে তাদের বাদ দিয়ে সবাইকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা করতে তিনি শুধু ঘরোয়া রাজনীতি নয়, বরং স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির নির্দেশনাও দিয়েছেন। সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে স্পষ্ট করে একটি গণমাধ্যমকে বলেছেন,
আওয়ামী লীগের অভিভাবক শেখ হাসিনা, দল তার নেতৃত্বেই চলছে এবং ভবিষ্যতেও চলবে। অর্থাৎ রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও নেতৃত্বের প্রশ্নে শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের বিকল্প খুঁজছে না দলটি। শেখ হাসিনার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে দলের মুখ হিসেবে কাজ করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দলটির ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দলীয় অবস্থান তুলে ধরেছেন তিনি। পাশাপাশি অনলাইন নির্ভর বিভিন্ন দলীয় কর্মসূচিগুলোতে যুক্ত থেকে নেতা কর্মীদের দিক নির্দেশনাও দিচ্ছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কর্মীদের সঙ্গেও তার সরাসরি যোগাযোগ রয়েছে। অন্যদিকে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতিতে না থাকলেও দলের অভ্যন্তরে তার যথেষ্ট প্রভাব রয়েছে। 24-এর জঙ্গি হামলার পরে বা জঙ্গি আন্দোলনের পরে শেখ হাসিনার সঙ্গে তিনিও ভারতে চলে যান এবং পরে সেখান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে আওয়ামী লীগ সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী ও নেতাকর্মী যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানকার নেতাকর্মীদের সমন্বয় করা এবং বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচি পালনে সরাসরি ভূমিকা রাখছেন শেখ রেহানা। এই কাজে তাকে সহযোগিতা করছেন তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক একটি গণমাধ্যমকে জানিয়েছেন, লন্ডন আওয়ামী লীগ আগে থেকেই শক্তিশালী এবং এখন তারা শেখ রেহানা ও ববির নির্দেশনায় রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো তাদের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI। এর কার্যক্রম পরিচালনায় আগের মতোই প্রভাব রয়েছে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির। প্রতিষ্ঠানের সদস্যরা বিভিন্ন দেশে ছড়িয়ে থাকলেও এর কার্যক্রম সরাসরি দেখভাল করছেন তিনি। সজীব ওয়াজেদ জয় ঘনিষ্ঠ ব্যক্তিরাও এখানে সক্রিয়। বর্তমানে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ CRI এর সদস্যরাই পরিচালনা করছে বলে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ প্রচারণার ডিজিটাল যুদ্ধটি এখনো শেখ পরিবারের নিয়ন্ত্রণে। 5ই আগস্টের পর সবচেয়ে বেশি নেতাকর্মী আশ্রয় নিয়েছেন ভারতে। দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ, মেঘালয় সহ বিভিন্ন প্রদেশে তারা ছড়িয়ে আছেন। তবে সবচেয়ে বড় জমায়েতটা হচ্ছে কলকাতায়। সেখানে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম এবং শেখ পরিবারের প্রভাবশালী সদস্য শেখ হেলাল উদ্দিন। কলকাতায় অবস্থানরত নেতাকর্মীরা বলছেন, সেখানে বিশাল জনবল থাকলেও চেইন অফ কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সার্বিকভাবে শেখ হেলাল উদ্দিন রাজনৈতিক কার্যক্রম সমন্বয় করছেন। সকল দলীয় নির্দেশনা তার মাধ্যমেই তৃণমূল ও ভারতে অবস্থানরতদের কাছে পৌঁছাচ্ছে। এমনকি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবলীগের কমিটি পুনর্গঠন করা হয়েছে, যার নেপথ্যে রয়েছেন শেখ পরিবারের সদস্য শেখ ফজলে শামস পরশ। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এত বিপর্যয়ের পরেও কর্মীরা অন্য নেতৃত্ব খুঁজছে না? দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতেও শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের প্রতি তাদের আস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং তাদের ধারণা, দলের ইতিহাসে সংকটের সময়গুলোতে এ পরিবারের নেতৃত্বই দলকে পুনর্গঠিত হতে সহায়তা করেছে। কক্সবাজারের একজন নেতা যেমনটি বলেছেন, দলে আমূল পরিবর্তন দরকার হলেও শেখ পরিবারকে বাদ দিয়ে তা সম্ভব নয়। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামও একই সুরে কথা বলেছেন। নেতাকর্মীরা এই পরিবারের ওপর ভরসা করে রাজনীতি করে। সুতরাং দেখা যাচ্ছে, ভেঙে পড়া সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে পুনর্গঠনের চেষ্টা চলছে শেখ পরিবারের নির্দেশেই। মামলা, নিষেধাজ্ঞা এবং বৈরী পরিবেশের মধ্যেও আওয়ামী লীগ তাদের পুরনো পারিবারিক কাঠামোতেই ফেরার চেষ্টা করছে। আপনার কি মনে হয়, শেখ পরিবারের হাত ধরে আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে 2026 সনের মার্চ মাসের 28 তারিখ। আমি যখন এই ভিডিওটি করছি তখন জাতীয় সংসদের অধিবেশন চলছে। সংসদের প্রধান বিরোধী দল তারা একটি নোটিশ সংসদে উপস্থাপন করেছে।
বিষয়বস্তু হলো যে জুলাই সনদ নিয়ে তারা আলোচনা করতে চায়। সংসদের যে বিধি আছে সেই বিধি মোতাবেক তারা আলোচনা করতে চায় এবং সেভাবে তারা নোটিশ দিয়েছে। এই আলোচনা নিয়ে সংসদ বেশ কিছুক্ষণ উত্তেজিত ছিল। এর কারণ হলো বিরোধী দল তারা চাচ্ছিল যে সংসদের যে ট্র্যাডিশন আছে সেই ট্র্যাডিশন অনুযায়ী আগে বেসরকারি সদস্যদের, মানে যারা মন্ত্রী নন, সরকারি দল এবং বিরোধী দল এদের সবাইকেই বেসরকারি এমপি বলা হয়, তো তারা মন্ত্রীদেরকে প্রশ্ন করবে, প্রশ্নোত্তর পর্ব ৭১ বিধি অনুযায়ী আবার এটা উত্তর দেওয়া হবে। তো এটা হলো সংসদ শুরুর প্রথমে এই কাজটি করতে হয় এবং এটা শেষ হলে পয়েন্ট অফ অর্ডার হতে পারে, এটা শেষ হলে এই যে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আলোচনা হতে পারে। এখন বিরোধী দল এবার বেশ প্রস্তুতি নিয়ে গেছে যে এইটা তারা ইমিডিয়েটলি আলোচনা করতে চায়। তো হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার সবাই চাচ্ছে যে সংসদের যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী এই প্রশ্নোত্তর পর্ব শেষের পরে এটা আলোচিত হবে। কিন্তু এটা নিয়ে বিরোধী দলের যারা লোকজন তারা হইচই করছে, তারা বলছে যে না ঠিক আছে, ৭১ বিধিতে প্রশ্নোত্তর পর্ব সেটা ঠিক আছে, কিন্তু ৬৪ নম্বর যে বিধি আছে সেই বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয় হলে প্রশ্নোত্তরের আগে সে বিষয়টি আলোচনা করা যেতে পারে। এবং এখানে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান এর চাইতে এই বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ বিষয় আর নেই। এটি নিয়ে সংসদে যখন আলোচনা চলছিল ঠিক সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করছি। পরবর্তীতে স্পিকার কিছু রুলিং দিয়েছেন বা বিরোধী দল এটা কিভাবে মেনে নিয়েছে সেটা হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এখন আপনারা জানেন যে গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা সংস্কার কমিশন করেছিলেন এবং অনেকগুলো সংস্কার প্রস্তাব তারা রচনা করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে স্বাক্ষর রেখেছে, অঙ্গীকার রেখেছে, যেগুলো তারা নির্বাচিত হলে প্রথমে এটা তারা পাশ করবে এবং সে অনুযায়ী তাদের যে অ্যাগ্রিমেন্ট জুলাই সনদ, সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। আবার সেই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে এটা আইনগত বৈধতা দিয়েছে। তো সেই অর্ডিন্যান্স অনুযায়ী এবং একই সঙ্গে জুলাই সনদের যে কনভেনশন তারা বলছে বিরোধী দল, সে অনুযায়ী আগে এই পার্লামেন্টটি মূলত একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে কাজ করবে এবং তারা শপথ নেবে প্রথমে এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্য রূপে। তারপর তারা জুলাই সনদ পাশ করবে, সংস্কার প্রস্তাব গ্রহণ করবে, সংবিধান সংশোধন করবে ৬ মাসের মধ্যে। এরপর অটোমেটিক্যালি তারা রেগুলার সংসদে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী তাদের যে মাস্টার প্ল্যান ছিল, তাদের যে পরিকল্পনা ছিল, পুরো জিনিসটাকে উল্টে দিয়ে বিএনপি নির্বাচনের পরপর তারা পূর্ণাঙ্গ সংসদ চালু করেছে। আর ওই ব্যাপারে তাদের বক্তব্য হলো যে না, ওই কাজের জন্য কোনো আলাদা শপথ গ্রহণ করার দরকার নেই, এই সংসদই সব কিছু হবে। তো বিরোধী দল তারা চিন্তা করছে যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, যদি সংস্কার বাস্তবায়িত না হয়, তাহলে বিএনপির যে ক্ষমতা এটা আওয়ামী লীগের মতোই হবে, বরং আরও বেশি হবে। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আর আওয়ামী লীগ অতটা পারেনি, এর কারণ হলো তখন বিএনপি জামাত মাঠে ছিল, এখন জামাত সংসদে আর আওয়ামী লীগ দেশ ছাড়া, ফলে বিএনপির যে ব্রুট মেজরিটি আছে তাদের ধারে কাছে যাওয়া যাবে না। ১ ২ নম্বর হলো যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে অন্য যে সকল দাবি দেওয়া উঠছে এবং সেই বিচারে বিরোধী দলকে কাট্টুস করার জন্য, স্কুইজ করার জন্য সব কিছু করা সম্ভব। ফলে এটা তাদের একটা জীবন মরণ সমস্যা 11 দলীয় জোটের। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য যারা গত 17 মাস ছিলেন তাদের সবাইকে যদি বাঁচতে হয়, তাহলে এই জুলাই সনদ হুবহু তারা যেভাবে তৈরি করেছে সেভাবে পার্লামেন্ট থেকে পাশ করাতে হবে। আদারওয়াইজ তারা টুডে টুমরো ইভেন আফটার 50 ইয়ার্স, 50 বছর পরেও তারা এর দায় থেকে মুক্তি পাবে না। আর রাষ্ট্রের যে পুলিশ বা অন্যান্য যে সকল শৃঙ্খলা বাহিনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিভিল সার্ভিস রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিশোধ এবং জিঘাংসার দ্বারা এই যে
জুলাই আগস্টে যারা বিপ্লবী তারা সারা জীবন সন্ত্রস্ত থাকবেন, ভীত সন্ত্রস্ত থাকবেন। তো এটা নিয়ে সরকার এবং বিরোধী দলগুলো একটা টাগ অফ ওয়ারে চলে এসছে। এখন এটার পরিণতি কি হতে পারে সেটা সময় হলেই দেখা যাবে, কিন্তু আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো শুধু এখানে। অর্থাৎ এই জুলাই সনদ বাস্তবায়ন রাজপথে হবে না সংসদে হবে, আলাদা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে হবে, কারা বিজয়ী হবে সেটা নিয়ে আমি আলোচনা করবো না। আমি শুধুমাত্র যে জিনিসটা আলোচনা করতে চাই তার 1 নম্বর বিষয় হলো জুলাই সনদ। জুলাই সনদের 3 থেকে 4টি পার্ট আছে। অর্থাৎ এই যে সনদটি রচিত হলো এর আইনগত ভিত্তি কি, এটি রাজনৈতিক পক্ষসমূহ রাষ্ট্র জন্য এই মুহূর্তে কতটা বাধ্যবাধকতা সৃষ্টি করে। এক, যে প্রক্রিয়াতে এটা করা হয়েছে, অর্থাৎ যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে স্বাক্ষর নেওয়া হয়েছে, এগুলো সঠিক কিনা। এরপরে এখানে যে সকল শর্ত দেওয়া হয়েছে এগুলো আমাদের দেশের সাধারণ মানুষ বা আমাদের বিপ্লবের যে ধ্যান ধারণা, গণ অভ্যুত্থানের যে চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধান থেকে শুরু করে প্রচলিত আইন কানুনের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা। সর্বশেষ হলো যে এটি যেভাবে রাষ্ট্রপতি এটাকে অর্ডিন্যান্স জারি করেছেন, রাষ্ট্রপতিটা পারেন কিনা, আর রাষ্ট্রপতি এটা করেছেন কিনা, আর এটার ফলে কোনো আইনগত ভিত্তি তৈরি হয়েছে কিনা। এই গেল জুলাই সনদের বিষয়। আরেকটা হলো গণভোট। মানে এই যে জুলাই সনদটা গ্রহণ করা হবে এটাকে আইনগতভাবে ভিত্তি দিতে হবে এবং এটার ভিত্তিতেই সব কিছু হবে। এই জন্য ভোটের দুটো অংশ ছিল, একটা হলো গণভোট আর একটা হলো সাধারণ ইলেকশন। তো সেই গণভোটে বলা হয় যে 68% লোক এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে, কাজেই এটা আগে করতে হবে। বিএনপি বলার চেষ্টা করছে এই গণভোট অবৈধ, এর কোনো আইনগত ভিত্তি নাই, ওই সময়তে এটা করা হয়েছে, যারা করেছে জোর জবরদস্তিমূলকভাবে করেছে, এটার কোনো ভিত্তি নেই, আমরা গণভোট মানি না, পার্লামেন্ট এটা এই গণভোট সংক্রান্ত যে ব্যাপার আছে এই বিষয়টা পার্লামেন্ট গ্রহণ করবে না। এখন দেখেন তো কি ঝামেলা হয়ে গেল। যদি গণভোটটাকে অবৈধ ঘোষণা করা হয় বা গণভোটের যে বিষয়টি যদি বর্তমান পার্লামেন্ট গ্রহণ না করে, তাহলে এটা শুধু বাতিল হবে গণভোটের রায় তা নয়, সঙ্গে সঙ্গে গণভোট যারা আয়োজন করেছেন তারা শাস্তির আওতায় আসবেন, তাদেরকে যাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানো হতে পারে, রাষ্ট্রের অর্থ অপচয় থেকে শুরু করে আরও অনেক কিছুতে। ফলে এই গণভোটের সাথে ইলেকশন কমিশন, রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক এখানে টাকা খরচ করেছে এই গণভোটের পক্ষে, বিভিন্ন ব্যাংক বিমা তারা বিজ্ঞাপন দিয়েছে, সরকারি কর্মকর্তারা এই গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, সবগুলোর চাকরি নিয়ে টানাটানি লাগবে। কিন্তু আপনি যদি আপনার সিভিক সেন্স, কমন সেন্স ধরেন, তাহলে আসলে আমাদের দেশে যে গণভোটের বিধান আছে সংবিধান অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী আসলে গণভোট হয় না বা হতে পারে না। যেটা হয়েছে এটা অবৈধ, বেআইনি। আর রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে কখনো কোথাও গণভোট হতে পারে না, ফলে বিএনপি এখানে রাইট আছে। আবার ওদিকে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিজেদেরকে একটি বিপ্লবী সরকার মনে করত, তারা যেভাবেই হোক না কেন তারা মনে করেছে যে তারা এই বাংলায় সব কিছু করার অধিকার রাখে, ক্ষমতা রাখে। তো সেই দিক থেকে তারা যেটা করেছে তারা সঠিক কাজটি করেছে। ফলে এটা নিয়ে পার্লামেন্টের বাইরে আগামী দিনে বিরাট একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। আর এই গণভোট যদি বাদ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে যে জুলাই সনদ, সেই জুলাই সনদ নিয়েও কিন্তু কেওয়াস সৃষ্টি হবে। আর কেওয়াস সৃষ্টি হলে আবার সেই থার্ড পার্টি, আবার সেই পঞ্চম বাহিনী, আবার সেই ডিপ স্টেট থিওরি, আবার সেই পশ্চিমা শক্তি, আবার আওয়ামী লীগ, আবার দিল্লি, আবার পিন্ডি, কি হবে আমাদের রাজনীতিতে? মনে হচ্ছে যে এত কিছুর পরেও স্বস্তি হয়তো আমাদের কপালে লেখা নেই। সরকারের হানিমুন পিরিয়ড চলছে 35 দিন, কেউ সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথাবার্তা বলছে না, কিন্তু এই হানিমুন থাকবে না। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে সঙ্গে, জ্যৈষ্ঠের গরমের সঙ্গে সঙ্গে, আষাঢ়ের প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে, শ্রাবণের ঝর্ণাধারার সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতি পরিবর্তন হবে এবং মুষলধারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের অনেক কিছু চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা সব ভাসিয়ে নিয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।